আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উড়িষ্যার পুরী শহরের ঘটনা। পুরীতে বিভিন্ন মঠ মন্দির ইত্যাদি রয়েছে। তো জগন্নাথ মন্দিরের কাছেই একটা ফ্যামিলি থাকত। সে ফ্যামিলিতে একজন মেয়ে ছিল, তার নাম ছিল ছবি রানী। তো ছবিদের বাড়িতে একটা নবকিশোর মহাপাত্র বলে ছেলে ভাড়ায় এসে থাকতে শুরু করে। সে সংস্কৃত নিয়ে পড়াশোনা করছিল। তো দুজনের মধ্যে প্রেম হয়। বাড়ির লোকজনরা যখন জানতে পারে, তো নবকিশোর খুব ভালো ছেলে ছিল, তো ছবির সাথে নবকিশোরের বিয়ে দিয়ে দেওয়া হয়। আর বিয়েটা হয় জগন্নাথ মন্দিরে। বিয়ে হয়ে যাওয়ার পরে নবকিশোর কিন্তু তখনও কোনো কাজ করতো না। তো যেহেতু তার বিয়ে হয়ে গেছে, দায়িত্ব অনেক বেড়েছে, নবকিশোর নিজের স্ত্রী ছবিকে নিয়ে নিজের গ্রামে আসে। গ্রামে খুব একটা কাজকর্ম পাওয়া যাচ্ছিল না, সেই জন্য সে নিজের গ্রাম থেকে কিছু দূরে বিরিডি বলে একটা জায়গা ছিল, সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পরে তারা নিউজ পেপারের এজেন্সি নেয়। সকালবেলায় স্বামী স্ত্রী দুজনেই বিভিন্ন বাড়িতে গিয়ে নিউজ পেপার পৌঁছে দেওয়ার কাজ করতো তারা। ধীরে 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 এই কাজটা করতে করতে তাদের খবরের প্রতি একটা ভালোবাসা জন্মায়। তাদের খুব ইচ্ছা ছিল যে তারাও যেন কিছু লিখতে পারে নিউজ পেপারে। তো তারা যখন সম্পাদকের সাথে কথা বলে, নিজেদের বিভিন্ন লেখা দেখায়, তো তখন সম্পাদক রাজি হয়ে যায়। এখনকার মতো তখন অত বিভিন্ন কোর্স করতে হতো না রিপোর্টার হওয়ার জন্য। এটা সেই 80 সাল নাগাদ, সেই সময়কার ঘটনা বলছি। তো সম্পাদক তাদের দুজনকেই এই কাজে নেয়। তো তখন সেখানে একটা প্রকৃতি নামের একটা নিউজ পেপার ছিল, স্থানীয় একটা নিউজ পেপার। সেই পেপারে লেখালেখির কাজ শুরু করে নবকিশোর। আর আরও একটা দুর্মুখা বলে একটা পেপার ছিল, ডেইলি নিউজ পেপার, সেগুলো তাতে লিখতে শুরু করে ছবি। তো তারা প্রত্যেক দিন সকালবেলায় প্রথমে সব জায়গায় নিউজ পেপার বিতরণের কাজটা করত, আর বিকেলবেলায় নিজেদের লেখালেখিগুলো করত। তার স্ত্রী বিভিন্ন ধরনের লেখালেখি করত, কিন্তু নবকিশোর আশেপাশের সমস্ত খবরের ব্যাপারে লিখত। নবকিশোর কিন্তু ধীরে ধীরে খুব ফেমাস হয়ে যায়। নবকিশোর বিভিন্ন জায়গার, বিভিন্ন পার্টির, বিভিন্ন স্থানীয় আশেপাশের জায়গাগুলোর মধ্যে যে দুর্নীতি চলছে সেইগুলোর ব্যাপারে ওই নিউজ পেপারে লিখতে শুরু করে। আর সবাই কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে তার খবরগুলো পড়তো। কারণ কি, তার খবরগুলো একদম সত্যি খবর দেওয়া হতো, সে কাউকে ভয় পেত না। যেখানে নবকিশোর থাকতো বা যেখান থেকে ওই পেপারটা বেরোতো, সেখানে একজন ব্যবসাদার ছিল, একজন 2 নম্বরই ব্যবসাদার বলতে পারি, মানে ব্ল্যাক মানি ছিল তার কাছে। সে অনেক বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। সে বিভিন্ন যে রেশনের চাল, গম ইত্যাদি পাওয়া যেত, সেইগুলোকে সে সেখান থেকে নিয়ে গিয়ে চড়া দামে বাইরে বিক্রি করত। যারা রেশন পাওয়ার অধিকার রয়েছে যাদের, তাদেরকে রেশনগুলো দেওয়া হতো না, সে চুরি করত। তারপরে সিমেন্টের মধ্যে সে ছাই মিশিয়ে নতুনভাবে প্যাকেজিং করে সেই সিমেন্টগুলো মার্কেটে পাঠাতো। এই সমস্ত ব্যাপারগুলোর খবর জোগাড় করতো নবকিশোর, আর প্রত্যেক দিন নিজের নিউজ পেপারে লিখত। আর রাজু রাও ডোরা যে একজন বিজনেসম্যান ছিল, সেই বিজনেসম্যানকে দুজন কংগ্রেসের নেতা ভীষণভাবে সাপোর্ট করতো। সেই জন্যেই সে ওই দুর্নীতিগুলো বা ওই 2 নম্বরই কাজগুলো করতে পারত, শুধু তার মাথায় ওই দুজন কংগ্রেসের লিডারের হাত রয়েছে বলে। তাদের নাম ছিল দিবাকর নায়েক আর নন্দ মহান্তি। তারা দুজনেই কিন্তু কংগ্রেস পার্টির, একজন ব্লকের প্রেসিডেন্ট ছিল আর অন্যজন ছিল ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট। তো তারা দুজনেই কিন্তু ভীষণভাবে রাজু রাও ডোরাকে সাপোর্ট করত। আর সেই জন্যই রাজু রাও ডোরা চারিদিকে দুর্নীতি করে বেড়াতো, সবার ওপর অত্যাচার করে বেড়াতো। আর এই ব্যাপারগুলোর মধ্যে যে সত্যতাগুলো লুকিয়ে আছে, সেগুলো নবকিশোর প্রত্যেক দিন নিজের ওই স্থানীয় নিউজ পেপারে, যেটাতে সে লিখত, সেগুলোতে বিভিন্ন রকম খবর, তাদের সংক্রান্ত খবরই বেশি বেরোচ্ছিল। তখন সবাই নবকিশোরের ওপর রেগে যায়, আর চারিদিকে নবকিশোরের শত্রু ছড়িয়ে পড়ে।
ততদিনে কিন্তু নবকিশোরের বিয়ে 2 বছর হয়ে গেছে, তাদের এখন একটা 6 মাসের ছেলেও রয়েছে। একদিন রাজু রাও ডোরা 3-4 জন লোককে পাঠায় নবকিশোরকে একটু বুঝিয়ে আসতে, যে নবকিশোর যেন এই ধরনের খবরগুলো আর নিজের নিউজ পেপারে না লেখে। তো তার কাছে আসে 3 জন, তাকে শাসায়, তাকে মারে, তার বাড়ি থেকে কিছু দামি জিনিস নিয়ে চলে যায়। তো সে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে যেতেই ওই যে 3 জন এসে তার বাড়িতে ভাঙাভাঙি করেছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে, কিছুক্ষণ পরে ছেড়েও দেয়। কিন্তু কংগ্রেসের ওই 2 জন নেতা আর রাজু রাও ডোরা 2 জন কিন্তু ভীষণ রেগে যায়। তারা ঠিক করে যে কোনোভাবে নবকিশোরকে কিন্তু শাস্তি দিতেই হবে। এবার নবকিশোরের বউ ছবি নিজেদের ছোট বাচ্চাটাকে নিয়ে একদিন কটক যাচ্ছে। সকালবেলায় 6:30টার সময় তারা কটক যাওয়ার জন্য বেরিয়েছে, কারণ ছবি যে পেপারটাতে লিখত সেই পেপারটার হেড অফিস ছিল কটকে। তো সেখানে একটু ওদের জরুরি কাজ ছিল, সেই জন্য ওরা সকালবেলায় পেপার দেওয়ার কাজটা সেরেই বেরিয়েছিল কটকে ওই নিউজ পেপারের অফিসে যাওয়ার জন্য। আর ওরা ভেবেছিল যে রাস্তায় কিছু খাবার খেয়ে নেবে। মিষ্টির দোকানে যখন ওরা খাবার জন্য বসেছে, তো 4-5 জন আসে তাদের কাছে, এসে বলে যে তোমাদেরকে আজকে কংগ্রেস পার্টির অফিসে 7:30টার সময় সকালবেলায় গিয়ে দেখা করতে বলেছে, তোমরা আজকে কটক যেতে পারবে না। তারাও ভাবে যখন পার্টি অফিস থেকে ডেকে পাঠিয়েছে তাহলে সেই কাজটাই আগে করা উচিত, কটক তাহলে কালকে যাওয়া হবে। এইটা ভেবে তারা কিন্তু নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে ছবি আর ছবির ছেলে ঘরে থেকে যায়, আর নবকিশোর চলে যায় কংগ্রেসের পার্টি অফিসে তাদের সাথে দেখা করতে, যারা তাকে ডেকে পাঠিয়েছিল। সেখানে যাওয়ার পরে সুধীর আর বীর কুমার বলে 2 জন লোক ছিল, যারা মদ ব্যবসায়ী আর বিভিন্ন রকম বেআইনি জিনিসপত্রের ব্যবসা করত। তারা তাকে ভীষণ মারে। যখন মারে সেই অফিসেই কিন্তু দিবাকর নায়েক আর নন্দ মহান্তি, যারা কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট আর ব্লকের প্রেসিডেন্ট ছিল, তারা ওখানে বসেই ছিল। রাজু রাও ডোরাও বসেছিল। সবার সামনে কিন্তু তাকে ভীষণ মারা হয়। অনেকক্ষণ মারার পরে দুপুরবেলায় পার্টি অফিসেই তাকে বন্ধ করে দিয়ে তারা বেরিয়ে চলে যায়। আবার কিন্তু বিকেলবেলায় 5:30টার সময় তারা আসে, অফিসের গেট খোলার পরে তাকে বলে যে যে কোনোভাবে আজকে সন্ধ্যের মধ্যে তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যদি এই গ্রাম ছেড়ে না চলে যাও তাহলে কিন্তু খুব ঝামেলায় পড়তে হবে। নবকুমার কিন্তু বারবার তাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করে যে একদিনের সময় দিতে হবে, কারণ কি তার গায়ে ভীষণ চোট লেগেছে। সে কিভাবে আজকে এই রাতের মধ্যে নিজের স্ত্রীকে, ছোট বাচ্চাকে নিয়ে এখান থেকে যেতে পারবে। তারা বলে আমরা কিচ্ছু শুনবো না, তোমাকে যে কোনোভাবে আজকেই এখান থেকে চলে যেতে হবে। তার শরীরে বিভিন্ন জায়গায় চোট লেগেছে, সে খুব কষ্ট করে বাড়ি গিয়ে পৌঁছায়। আর ছবি কিন্তু সারা দিন না খেয়ে সমানে অপেক্ষা করছে যে তার স্বামী কখন বাড়ি ফিরে আসবে। যখন সে দেখে যে তার স্বামী বাড়ি ফিরে এসছে, তো নবকিশোর বাড়ি এসে ছবিকে সমস্ত ব্যাপারটা জানায় যে কি ঘটনা ঘটেছে। দুজনে মিলেই ঠিক করে যে না, এই গ্রামে আর থাকা হবে না। ক্ষমতাবান লোকেরা যখন রেগে গেছে, তো এটাই ভালো হবে যে এই গ্রামটাকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া হবে। তো তারা সন্ধেবেলায় যেহেতু চলে যাবে, তারা কোনো জিনিসপত্র নিজেদের ঘর থেকে বের করেনি, শুধু একটা তালা ঘরে বন্ধ করে ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছিল। তালাটা বন্ধ করে এই জন্যেই যাচ্ছিল যে পরে কখনো সময় সুযোগ হলে এসে নিজেদের যে জিনিসপত্র, জামা কাপড় ইত্যাদি রয়েছে সেগুলো ওখান থেকে নিয়ে যাবে। সন্ধেবেলায় 7টার সময় নিজেদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা গ্রাম ছেড়ে দেয়। তাদের গ্রামের পাশেই একটা নদী ছিল, বিলুবাকাই নদী। সেই নদীটাকে পেরোলেই কিন্তু অন্য গ্রাম। তারা দুজনে বাচ্চা নিয়ে সেই নদীটা পেরিয়ে যায়। ওই নদীর জলে নবকিশোর নিজের হাত মুখ ধোয়ার পরে ওই নদীর কাছে তারা 5 মিনিট দাঁড়িয়েছিল। দাঁড়াবার পরে ওরা আবার যখন যেতে শুরু করে তখন কিন্তু 7:30 মতো বাজে। হঠাৎ যখন ছবি পেছন দিকে তাকিয়ে দেখে, তখন দেখে প্রায় 8 জন তাদের দিকে দ্রুত গতিতে চলে আসছে। সে খুব ভয় পেয়ে যায়। ছবি নবকিশোরকে বলে যে হয়তো ওই লোকজনেরা আমাদের বাচ্চাকে মেরেও ফেলতে পারে, আর তুমি তো হাঁটতেও পারছো না, তুমি গিয়ে ওই ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে পড়ো। তো
তো সে গিয়ে সত্যি সত্যি ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে যায়। 8 জন চলে আসে একদম ছবির কাছে, ছবিকে চারিদিক থেকে তারা ঘিরে ফেলে। 8 জনে মিলে ছবির সাথে গ্যাং রেপ করে। আর 20 ফুট দূর থেকে কিন্তু তার হাজব্যান্ড দেখে। তার হাজব্যান্ড ধীরে ধীরে সেখান থেকে নিজের ছেলেকে কোলে নিয়ে কুকুন্দারা বলে একটা গ্রাম ছিল, যে গ্রামে তারা ঢুকে পড়েছিল, সেখানে নবকিশোরের একটা বন্ধু ছিল। সে বন্ধুর বাড়িতে যায়। বন্ধুর বাড়ি যাওয়ার পরে সমস্ত ঘটনাটা বন্ধুকে জানায়। বন্ধু তাকে নিয়ে গ্রামের প্রধানের কাছে যায়। সেখান থেকে প্রায় 500 জন লোক জোগাড় করে তারা ওই জায়গাটাতে এসে পৌঁছায়, যাতে ওই যে পার্টি অফিস থেকে 8 জন এসে এরকম একটা দুর্ব্যবহার তার স্ত্রীর সাথে করেছে, তাদেরকেও যাতে তার বদলে কিছু একটা শাস্তি দেওয়া যায়, সেই জন্যে সে 500 লোককে জোগাড় করে কিন্তু ওখানে এসেছিল। এসে দেখে তার স্ত্রীর ক্ষতবিক্ষত প্রাণহীন দেহ পড়ে রয়েছে। সে কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেহ সেখানেই পড়ে থাকে। ঘটনাটা যেদিন ঘটেছিল সেটা ছিল 3 অক্টোবর 1980 সাল। তখন অনেক বছর আগেকার কথা। তখন কিন্তু এইভাবে ঘরে ঘরে ফোন ছিল না। সেই জন্য নবকিশোর নিজের বন্ধুকে সঙ্গে নিয়ে পোস্ট অফিসে যায়। পোস্ট অফিস থেকে গিয়ে থানায় ফোন করা হয়। থানায় রাত 1টার সময় সমস্ত ঘটনা জানানো হয়। আর যে মানুষগুলোকে চিনতে পেরেছিল নবকিশোর কিন্তু 8 জনের মধ্যে 8 জনকেই চিনতে পেরেছিল যে তারা কে কে ছিল। সমস্ত ব্যাপারটা পুলিশ স্টেশনে জানানো হয়। রাত 1টা থেকে সকাল 6টা বেজে যায়। নবকিশোর, তার বন্ধু, গ্রামের সব লোকজন ওই বডিটার আশেপাশেই তারা জমায়েত হয়েছিল, কিন্তু থানা থেকে কেউ আসেনি। নেক্সট ডে সকাল 6টা বেজে যায়। 6টার পরে জগৎসিংপুর থানায় চলে যায় নবকিশোর আর তার বন্ধু। সেখানে গিয়ে দেখে থানায় কোনো পুলিশ নেই। তখন সে খোঁজ করতে করতে দারোগার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে সিভিল ড্রেসে দারোগা বসে আছে আর তার সঙ্গে এসপিও বসে রয়েছে। সে সমস্ত ঘটনাগুলো সেখানে গিয়ে জানায়। তারা যায় থানায় গিয়ে যখন এফআইআর লেখার সময় হয়, তো এসপি আর দারোগা দুজন তাকে বারবার বোঝাতে শুরু করে যে কোনোভাবেই যে কংগ্রেস পার্টির লোকজনেরা রয়েছে তাদের নামটা ওই এফআইআরে লেখা যাবে না। নন্দ মোহান্তির নাম যদি থাকে তাহলে কিন্তু এফআইআরটা নেওয়া হবে না। তো সে কিছুতেই রাজি হয় না। সে যখন রাজি হয় না তখন এসপি তাকে বলে যে তোমাকে পুলিশ প্রোটেকশন দিতে হবে, কারণ কি বিভিন্ন পার্টির লোকেরা তোমার হয়তো ক্ষতি করতেও পারে। পুলিশ প্রোটেকশনের নাম করে কিন্তু নন্দকে সব সময় পুলিশ পাহারার মধ্যে রেখে দেওয়া শুরু করা হয়। আর যারা অপরাধী ছিল তারা কিন্তু নিশ্চিন্তে স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছিল। নন্দকে সব সময় পুলিশরা ঘিরে রেখেছিল। একদিন সাইকেলে করে নন্দ কোথাও একটা যাচ্ছিল, সামনে থেকে একটা অ্যাম্বাসেডর আসে। জোর করে নন্দকে সেই অ্যাম্বাসেডারে বসানো হয়। তাকে নিয়ে কোথাও একটা সেখানে চলে যায়। চলে গিয়ে তাকে একটা লেটার লেখানো হয়। লেটারের তলায় নন্দকে সাইন করানো হয়। তাতে সে লিখেছিল যে সে ভুল বলেছে। নবকুমার বা নবকুমারের বন্ধু রাজু রাও ডোরা কেউ ওই ঘটনায় ছিল না। যারা ছিল তাদেরকে সে চিনতেই পারেনি। এই ধরনের একটা চিঠি লেখায় বা একটা এফআইআর লেখানো হয়। লেখানোর পরে সেটাই কিন্তু জমা দেওয়া হয়। এফআইআরটা হয় যে ছবির একটা গ্যাং রেপ হয়েছে, সেই ব্যাপারে একটা এফআইআর হয়। কিন্তু নন্দ কিশোর তো প্রত্যেকজনকেই চিনতে পেরেছিল, সেই নামগুলো তাকে কিছুতেই সেই এফআইআরে লিখতে দেওয়া হয়নি। আর তাকে জোর করে অ্যাম্বাসেডারে বসিয়ে একটা এমন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সে একটু অজ্ঞান মতো হয়ে গেছিলো। সে সিগনেচারগুলো সব করে দিয়েছিল, কিন্তু তারপরে সে এতটাই অসুস্থ হয়ে যায়, তার রক্ত বমি হয়। 1 মাস তাকে হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। নবকুমার যখন হসপিটাল থেকে ছাড়া পায়, তাকে বিভিন্ন উচ্চ পদস্থ অফিসারেরা তার বাড়ি আসে, তাকে রিকোয়েস্ট করে, তাকে বোঝায় যে নন্দ মোহান্তির নাম ওই এফআইআরে কিছুতেই লেখানো যাবে না, কারণ নন্দ মোহান্তি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন। তাকে ডিআইজি পর্যন্ত তার নাম ছিল বাটা কৃষ্ণ ত্রিপাঠী। সে পার্সোনালি এসে নন্দকিশোরকে বুঝিয়ে গেছিল যে কোনোভাবেই নন্দ মোহান্তির নাম লেখা যাবে না। যাই হোক, এইভাবে ধীরে ধীরে তাকে বোঝাবার পরে একটা প্রেস কনফারেন্স হয়।
আর তাকে বুঝিয়ে বসানো হয় যে সে কোনোভাবেই যেন কোনো পার্টির লোকের নাম না করে, বিশেষ করে নন্দ মহান্তির নাম। সে ডিআইজি, তারপরে যে উচ্চপদস্থ অফিসারেরা তাকে বুঝিয়েছিল, সবার কাছে সে বলে সে খুব ভালোভাবেই বুঝে গেছে, সে কিন্তু কোনোভাবেই তাদের নাম বলবে না। কিন্তু যখন প্রেস কনফারেন্স শুরু হয় আর যেই বিভিন্ন রিপোর্টাররা আসে, সে কিন্তু যা যা সত্যি, সে যাকে যাকে ওই ঘটনার সময় দেখেছিল, সে সব নামগুলো বলতে শুরু করে। এবার পুরো সরকার বিপাকে পড়ে যায়, ঝামেলায় পড়ে যায়। সমস্ত খবরগুলো ন্যাশনাল চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে, বড় বড় নিউজ পেপারে সব জায়গায় যখন ছড়িয়ে পড়তে শুরু করে, তাকে বারবার বোঝানো সত্ত্বেও সে কিন্তু এইভাবেই কাজগুলো করছিল। এফআইআরটা হয়, তারপরেও তাকে বিভিন্নভাবে বোঝানো হয়, সে কোর্টে গিয়ে আবার কিন্তু সেইভাবেই বয়ান দেয়। ইতিমধ্যেই কিন্তু নন্দকিশোরের দ্বিতীয় বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তার বাড়ি থেকে, কারণ সে কোনোভাবেই নিজের বউয়ের কেসটা ভুলে যেতে পারছিল না। সেই জন্য তার বাড়ির লোকরা মনে করলো যে তার দ্বিতীয় বিয়ে দিয়ে তাকে যদি আবার সংসারই করা যায়, তাহলে হয়তো সে সেই পুরনো ঘটনাগুলো যেগুলো তার চোখের সামনে ঘটেছে সেগুলো সে ভুলে যেতে পারবে। তো তার বিয়ে দেওয়া হলো। তারপরেও কিন্তু সে জজের সামনে গিয়ে বয়ান দিয়েছে, সবার নামও বলেছে, কিন্তু তাও কোনো কাজ হয়নি। হাইকোর্ট থেকে বিভিন্ন যে 8 জনের নাম সে বলেছিল, সবাইকে সসম্মানে মুক্ত করে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু নবকিশোর যায় সুপ্রিম কোর্টে। এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছিল, সেই ঘটনাগুলো সে ওখানকার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে। মুখ্যমন্ত্রী ছিলেন বিজু পটনায়ক। বিজু পটনায়ককে তিনি সমস্ত ব্যাপার জানান। বিজু পটনায়ক তাকে আশ্বস্ত করেন যে নিশ্চয় তাকে ন্যায় দেওয়া হবে আর তিনি পার্সোনালি সাহায্য করবেন, কিন্তু সেরকম কিছুই হয়নি। তারপরে অনেক বছর কেটে যায়। 2002-এ 22 বছর পরে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বের হয়। সেটাতে কিন্তু নন্দ মহান্তি যে মেন অভিযুক্ত ছিল, দিবাকর নায়েক, রাজু রাও ডোরা, সবাইকেই 8 জনের মধ্যে 4 জনকে, যারা পার্টিতে উঁচু উঁচু পদে ছিল, তাদেরকে কিন্তু সসম্মানে মুক্তি দেওয়া হয়। আর বাকি 4 জন যারা পার্টির কোনো পদে ছিল না, তাদেরকে শাস্তি দেওয়া হয় আজীবন কারাদণ্ড। সেই সময় কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিল বিজু পটনায়কের ছেলে নবীন পটনায়ক। বিজু পটনায়ক কিন্তু পার্সোনালি হেল্প করবেন বলেছিলেন, কিন্তু তিনি কোনোই হেল্প করে উঠতে পারেননি। নবীন পটনায়ক একটা সরকারি চাকরি, রাজ্য সরকারের একটা চাকরি দিয়েছিলেন ছবি আর নন্দকিশোরের ছেলেকে। একটা সরকারি চাকরি এখন সে করে, কারণ সে তখন খুব ছোট ছিল। আর 2002-এ তখন সে 22 বছরের ছেলে। তো 2002-এ তাকে একটা রাজ্য সরকারের চাকরি দেওয়া হয়। ছবির হাজব্যান্ড নন্দকিশোর, যে নিজের চোখে সমস্ত ব্যাপারগুলো দেখেছিল, সে 8 জন রেপিস্টের মধ্যে 8 জনকেই চিনতে পেরেছিল। বারবার 8 জনের নামে কেস করতে চেয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও 22 বছর লড়েও কিন্তু সে 4 জনকে, যে মূল অভিযুক্ত 4 জন, যাদের ইশারায় এই ঘটনাগুলো ঘটেছিল, তাদেরকে সে শাস্তি দেওয়াতে পারেনি। রাজ্য সরকারের একটা ফিল্ড অফিসারের চাকরি নিয়ে তাকে চুপ করে যেতে হয়। এটাই হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা। এইভাবেই হয়। দরকার পড়লে কিন্তু সব বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা এসে একজোট হয়ে সামান্য একজন মানুষকেও হারিয়ে দেওয়ার চেষ্টা করে।